আচ্ছা, তাহলে আমাদের গত লাস্ট লেকচারে আমরা যেটা করছিলাম, লেন্জের যে সূত্রটা সেটা কি ছিল? কি বলছিল লেন্জ? বলো তো একজন, আইসা বলো, কি বলছিল? কি ছিল জিনিসটা লেন্জের সূত্রে? মনে নাই? অন্য বলো। এটা ছিল যে আমরা যখন আবেশ করি, তড়িৎ তড়িৎ চুম্বক আবেশ করি, তো যে কারণে মাইনাস প্রভাবে বললে তো হবে না, একটু ভালোভাবে বলতে হবে। যে কারণে ওই তড়িৎ প্রবাহ বা তড়িৎ চালক শক্তিটা তৈরি হচ্ছিল, সেই কারণটাকেই বাধা দিবে। এটাই ছিল কিনা বলো? সুন্দর করে কিন্তু এটা লেখা লাগবে। এটা আসবে তো, কতে আসবে কিংবা ক্ষতেও আসতে পারে। আচ্ছা, তাহলে ওইটার ম্যাথমেটিক্যাল যেই ইয়াটা ছিল, আমরা যদি ফ্যারাডের সূত্র আর ওই লেঞ্জের সূত্রটাকে মার্চ করি, তাহলে আমরা যেটা পাইছিলাম কি, যে আমাদের যে ইটা ইটা ওটা কিসের সমান হবে বলো? মাইনাস ডি ফাই বাই ডিটি। এটা ছিল, এটাই তো ছিল। এখন হচ্ছে আহ এইটার আমরা কয়েকটা মানে কেস দেখবো। এটাকে যদি আরো একটু আমি করি, সিম্পলিফাই করি, তাহলে কি আসবে? মাইনাস ডি ডিটি। পাই মানে কি? পাই মানে আমরা এটা বলতে পারি না, এ বি কস থিটা, এ বি কস থিটা এর বিভিন্ন কেস। আমাকে একটু বলবা যে এ কি, বি কি, আর থিটা কি? আইসা, এ কি বলো? এই জিনিসটা কি? হুম। বি। হুম। আর থিটা? ও, কোনটা? হুম, ঠিক আছে। আচ্ছা, এর বিভিন্ন কেস বলতে কি, যে আমাদের এখানে কোয়ান্টিটি কি কি আছে দেখো, এ, বি আর থিটা। তো আমরা যে কোনো দুইটাকে যদি স্থির রেখে আরেকটাকে চেঞ্জ করতে পারি, একটা যদি চেঞ্জ করা যায়, তাহলে তিনটা কেস তৈরি হয়। তো ওগুলার দেখি আর কি। ধরো নাও, ফার্স্টে আমরা কি ধরলাম? আমরা ধরলাম যে এ ক্ষেত্রফল আর থিটা কনস্ট্যান্ট। অর্থাৎ এ আর থিটাকে কনস্ট্যান্ট রাখছে, এ আর থিটাকে কনস্ট্যান্ট রাখছো, আর বিটাকে পরিবর্তন করতেছো, বিটা পরিবর্তনশীল, বিটা পরিবর্তনশীল। তাহলে যে ইটা তৈরি হবে, সেটা কি আসবে? ডি ডিটি এ বি কস থিটা। এখন এ আর থিটা তো কনস্ট্যান্ট নাকি, তার মানে এ কস থিটা, এই পুরো টার্মটা একদম কনস্ট্যান্ট। তাহলে আমরা এ কস থিটাকে বাইরে নিয়ে আসতে পারি, ইয়ার ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এটা থাকবে ডিবি ডিটি, এরকম কিছু একটা, এরকম কিছু একটা, মাইনাস এ কস থিটা ডিবি ডিটি। ঠিক আছে। তারপর 2 নম্বরে কি করতে পারি? 2 নম্বরে ধরো বি আর থিটাকে কনস্ট্যান্ট রাখলাম, আর এটা পরিবর্তনশীল। এখন এই যে আমরা যেটা করতেছি, এরকম তোমাকে ম্যাথ আকারে সাজিয়ে দিতে পারে, সিচুয়েশন অনুযায়ী একটা জিনিস এভাবে সাজিয়ে দিতে পারে, যেখানে ধরো নাও বিটা পরিবর্তন হচ্ছে কিংবা এটা পরিবর্তন হচ্ছে। তো তখন তোমাকে এইভাবেই কিন্তু চিন্তা করতে হবে এই সূত্রটাকে।
তাহলে এখানে আর লিখতেছি না, তাহলে এখানে কি দেখো, এ বি আর থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বি আর থিটা বাইরে হয়ে আসবে, মানে cos থিটা বের হয়ে আসবে, তোমার মাইনাস আছে এখানে একটা, আর এখানে থাকবে ডি এ ডিটি, ডিএডিটি। আচ্ছা, এরপর 3 নম্বরটাতে এ আর বি কে কনস্ট্যান্ট রাখছো, আর থিটা পরিবর্তনশীল। এ আর বি কে কনস্ট্যান্ট রেখে থিটাকে পরিবর্তন করতেছো আর কি। তাহলে কি আসবে, ই ইকুয়াল টু, তাহলে এ আর বি যদি কনস্ট্যান্ট থাকে এ বি বের হয়ে আসবে, এটা শুধু ডিফারেন্সিয়েশন কি হবে, ডি ডিটি অফ কস থিটা, ডি ডিটি অফ কস থিটা। এটাকে আরেকটু ইলাবোরেট করবো আমরা, ডি ডিটি অফ কস থিটা। ডি ডিটি অফ কস থিটা মানে কি, আমি যদি এই পাশে করি, ডি ডিটি অফ কস থিটা, ডি ডিটি। এখন এই থিটাটাকে কিভাবে পরিবর্তন করা যায়, এটা হচ্ছে এভাবে পরিবর্তন করা যায়, যে ধরো আমি এখানে একটু ছোট করে চিত্র যদি আঁকি, এটা আমাদের করতে হবে সামনেই লেকচারে, লেকচারে পড়বো, আজকে না। তো এটা ধরে নাও, এটা হচ্ছে তোমার হলো নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে আমরা কি জানি, নর্থ পোল থেকে সাউথ পোলে আমাদের হচ্ছে ফিল্ড গুলো থাকবে এরকম করে, বি যাবে, এগুলো হচ্ছে ফিল্ড। তো এইখানে হচ্ছে তুমি কি করছো, এই সলিনয়েড বা যেটাই আছে সেটাকে রাখছো। তো সেটার যে এরিয়াটা ওটা এভাবে আছে ধরো, কিভাবে লিখবো, ওইটা হচ্ছে ওই এরিয়াটা এ, এইভাবে আছে, ঠিক আছে। এখন এইটাকে তুমি কি করতে পারো, এই যে অ্যাক্সিস, এটা ধরো ওর অ্যাক্সিসটা, তো এইটা ধরে এইভাবে ঘোরাবা। তো এই যে ধরো না এটা তোমার দিকে মুখ করে আছে, তাহলে এর যে এরিয়া ভেক্টরটা ধরো ডট, মানে বোর্ড থেকে বের হয়ে আসতেছে তোমার তোমার দিকে। এখন এটাকে ধরে যদি আমি ঘোরানো শুরু করি, তো বর্তমানে এরিয়া ভেক্টরের সাথে যে বিটা হচ্ছে এটা, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে এ বি কস 90 ডিগ্রি। এরপর তুমি যদি ওই, যেভাবে আমি অ্যারোটা দিছি ওভাবে যদি তুমি এই জিনিসটাকে ঘোরানো শুরু করো, তাহলে কিন্তু এরিয়া ভেক্টরের সাথে তোমার বিটার দিকটা চেঞ্জ থাকবে না, বি যেমন আছে ওভাবে থাকবে, তাহলে এরিয়া ভেক্টরটা চেঞ্জ হবে না। কারণ একটু পরে তোমার জিনিসটা কি এরকম হয়ে যাবে, তখন এরিয়া ভেক্টরটা এদিকে আসবে, তোমার এইটা বিটা এদিকে, বুঝতে পারছো কি? তো ব্যাপারটা হচ্ছে এরকম হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, এরিয়া তো চেঞ্জ হচ্ছে না, বিও তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এ আর বি এর মধ্যবর্তী কোণটাকে চেঞ্জ করে দিচ্ছে, ওই যে ইয়াটা, কন্ডাক্টর বা যেটাই বলো, সলিনয়েডটাকে ঘুরাইতে যদি পারি তাহলে এরকম করে চেঞ্জ করা যাবে। এখন এটা কি হারে চেঞ্জ করতেছে, এই যে ঘূর্ণনটা, সেটা ধরুন ওমেগা, কৌণিক যে বেগটা সেটা ওমেগা। তাহলে সেখান থেকে আমরা কোনটা পাই যেতে পারি, ধরুন আমরা তাহলে cos থিটা ইকুয়াল টু ওমেগা টি লিখছি, cos থিটা ইকুয়াল টু ওমেগা টি, তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি আসবে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এটা আসছে, মাইনাস এ বি সাইন ওমেগা টি, এটা হচ্ছে ই এর মান আছে। এখন লাস্টে যে আউটপুটটা আমরা পাইলাম, যে আরে কি আসবে এটা? এই যে এটা ই ইকুয়াল টু মাইনাস এ বি সাইন ওমেগা টি, তাহলে এখানে ইটা টি এর সাথে কিভাবে রিলেটেড, সাইন, সাইন মানে এই যে তুমি তো তরঙ্গ চ্যাপ্টার করছো তাই না, তাহলে দেখো তো এটা কি আসতেছে, মাইনাস এ বি সাইন ওমেগা টি, তাহলে এটা একটা সাইন ওয়েভের মতো জিনিস আসবে না, সাইন ওয়েভের মতো, এই যে এরকম কিছু একটা আসবে। তো এই যে এটা আমরা যে এসি কারেন্ট পড়ি, এসি কারেন্টের জন্য এই যে এইভাবে ভোল্টেজ গুলো থাকে, সাইন থাকবে কস থাকবে, দেখবা যে সামনে আমরা পড়বো যে এসি কারেন্টে আমাদের যে ভোল্টেজটা এবং কারেন্টটা ওটা সাইন
ওয়েভের মতো থাকবে। এটা গেল আর কি। তো এখন এইটাই তোমাদেরকে ম্যাথ করতে দিছিলাম গত ইয়াতে। একটা বোধহয় লাস্টে একটা ম্যাথ ছিল না, যে এখন পারবা এটা, তখন হয়তো পারো নাই। এটা অ্যান্সারটা দিয়ে দিলাম, অ্যান্সারটা দেওয়া যাবে না, বুঝা, অ্যান্সারটা থাকো, সমস্যা নেই, বুঝাই দিই খালি। দেখো সেট আপটা কিন্তু ওটাই, এই যে এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে? আর এখানে একজন আছে, সে কি করতেছে, এই হুইলটাকে ঘুরাবে। এই হুইলটাকে ঘুরাইলে এই ভিতরের যে ইয়াটা আছে না, এই যে কন্ডাক্টরটা, সেটা ঘুরবে আর কি। সেটা ঘুরলে যেটা হবে, এ আর বি কনস্ট্যান্ট থাকবে, ওই এ আর বি এর মধ্যবর্তী কোণটা চেঞ্জ হবে, ঠিক আছে? এরপরে যে ইটা জেনারেট হবে, সেই ইটাকে নিয়ে এই বাল্বের মধ্যে দিয়ে দিছে। এটা হচ্ছে সেটআপ। এখন যদি তুমি পড়ো একটু, একটা ছোট জেনারেটর কুণ্ডলী, জেনারেটর বলা হচ্ছে, আচ্ছা এর পরে আসছি, একটা ছোট জেনারেটর কুণ্ডলী 105-এর, এবং এর ক্ষেত্রফল হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার। জেনারেটর কুণ্ডলী বলতে এই যে এইটা, এইটাকে বোঝাচ্ছে, বুঝছো? এটা এই পাক সংখ্যা আছে কত, 100, এবং ক্ষেত্রফল এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা সেটা বলে দিছে, হচ্ছে এটা হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার। তো জেনারেটরটি চিত্রের ন্যায় গিয়ার সিস্টেমের সাথে চালানো হচ্ছে ভালো। যদি কুণ্ডলীটি এত কি করে, এত তড়িৎ ক্ষেত্রে থাকে, চুম্বক ক্ষেত্র যদি কম্পাঙ্ক এত ঘুরে, মানে কত কম্পাঙ্কে ঘুরতেছে এটা বলে দিছে, অর্থাৎ এফ দিয়ে দিছে, তাহলে জেনারেটরটিতে উৎপন্ন যে ইটা, সেটা বের করতে বলছে। তো এটা কি হলো, সাইকেল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন। আচ্ছা ওকে, ভালো কথা। হ্যাঁ আসলে কিন্তু সম্ভব এটা, আসলে এটা করা যাবে। আসলে আমরা কারেন্ট তৈরি করতে পারবো ওই যে ইন্ডাকশন এর কনসেপ্টটা দিয়ে। তাহলে ওই যে টা কি হবে, -d⁵/dt। তো এটা যেহেতু পাক সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা এ বি কস থিটা পড়তেছিলাম, মানে এন এ বি কস থিটা হবে আর কি। তো থিটা জায়গা ওমেগা টি কত হারে ঘোরাচ্ছে এটা বুঝালাম তোমাকে। তো এখানে এই যে এন টা কনস্ট্যান্ট, বিটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট বাইরে আসে, ওমেগা বাইরে আসে, এখানে সাইন ওমেগা। আর এখানে ওরা এইটাকে অমিট করছে, নেগেটিভ ভ্যালুটা নেয়নি, জাস্ট ওমেগা এন দিয়ে সাইন ওমেগা টি। তো এরপর জাস্ট কি, ওমেগার ভ্যালু বসাবে, ওমেগা হচ্ছে 2πf, আর বি এর ভ্যালু বসাইছে, এর ভ্যালু বসাইছে, এরপর হয়ে গেল। বুঝতে পারছো? এখন এই অঙ্কটা কি বোঝা যাচ্ছে অনব? হুম। এই জন্য আসলে এই যে এটা ছোট্ট একটা তুমি এই জিনিসটা দেখলা, আমরা যদি আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেগুলোতে আসলে এইভাবে কিন্তু কারেন্টটা জেনারেট করা হয়। মানে তোমার কারেন্ট জেনারেট করে বিদ্যুৎটা তৈরি করা হয়। মানে তোমার একটা এরকম থাকে, কুণ্ডলী থাকে, যেটাকে আমরা কন্ডাক্টর বলি বা সলিনয়েড বলি। সেটাকে এভাবে ঘুরানো হয়। যেমন এখানে আমরা কিভাবে ঘুরাচ্ছি, ওই যে সাইকেল চালায়। তো এটা অনেক ভাবে করতে পারি আমরা। তো এইখানে আমরা কি ফোর্স দিচ্ছি, মেকানিক্যাল একটা ফোর্স দিচ্ছি। এই যে সাইকেল যে ঘুরাচ্ছে, সে কিন্তু মেকানিক্যাল একটা ফোর্স দিয়ে এই জিনিসটাকে ঘুরাচ্ছে। সেটা তখন আমরা কি করতেছি, সেইখান থেকে কারেন্টটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি, এখন তো জিনিসগুলো অনেক ক্লিয়ার হচ্ছে। তো এখন এই যে এটা মেকানিক্যাল ফোর্স দিয়ে ঘোরাচ্ছি, বা অনেক সময় কি হয়, টারবাইন দিয়ে জিনিসটা হয়, বা অনেক সময় আমরা হচ্ছে, মানে মেইন জিনিসটা হলো এই কন্ডাক্টরটাকে ঘুরাইতে হবে। এখন কিভাবে ঘুরাইতে হবে, সেটার জন্য কি এনার্জি সোর্স আমরা ইউজ করবো, এটা আমাদের হাতে। বুঝতে পারছো? তো এরকম করেই করা হয়। এই জন্য যে ইয়াটা ইটা তৈরি হয়, মানে তোমার ভোল্টেজটা, সেটা কিন্তু সাইন ওয়েভ এইভাবে তৈরি হচ্ছে, আমরা যেটা দেখলাম। এই জন্য আমাদের যে কারেন্ট গুলো, ওগুলো সব এসি কারেন্ট, ডিসি না। কারণ মানে উৎপত্তিটাই হচ্ছে তোমার হচ্ছে সাইন দিয়ে তৈরি হয়েছে, এরকম। এখন এটা গেল। এরপরে আমাদের আজকে যেটা পড়া লাগবে, সেটা হচ্ছে ত্বকীয় আবেশ। ত্বকীয় আবেশ বলতে আমরা যেটা পড়তেছিলাম, সেটা হচ্ছে
যে আমাদের একটা কুণ্ডলী থাকবে এরকম, এরকম। এটা হচ্ছে নর্থ পোল। এখান থেকে তড়িৎ বলরেখা বের হচ্ছে। আমরা কি করতেছিলাম, এই চুম্বকটাকে, এই সলিনয়েডটা যেটা আছে বা কুণ্ডলীটা আছে এর সাথে, মানে এর সাথে কি করতে, এটাকে সরানো হচ্ছিল বারবার করে। আমরা এখানে একটা ইএমএফ পাইছিলাম, ঠিক আছে না? এটাই তো করতেছিলাম প্রথম থেকে ফ্যারাডের সূত্রে। তো এখানে ধরো আমরা যদি একটা মানে রোধ রাখি, এক্সটার্নাল রোধ, তো এখানে আমাদের একটা ইএমএফ জেনারেট হচ্ছিল। কারেন্টের ডিরেকশন আমি র্যান্ডমলি দিছি আর কি, এরকম হচ্ছিল, তাই তো? তাহলে এই জিনিসটা সরানোর ফলে বা এই চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে আমরা কি দেখলাম, আমাদের যে কুণ্ডলীতে কারেন্ট তৈরি হচ্ছে বা ইএমএফ তৈরি হচ্ছিল, যে কারণে কারেন্ট পাইছিলাম আর কি। ঠিক আছে না? এটাই তো দেখছি। এখন আমরা হচ্ছে ফোর্থ চ্যাপ্টারে এটার উল্টা জিনিসটা দেখছি কিনা বলো তো? ফোর্থ চ্যাপ্টারে এটা উল্টা জিনিস কি দেখছি কিনা বলো? ফোর্থ চ্যাপ্টারে কি করছিলাম আমরা? কারেন্ট পাচ্ছিলাম, সরি কারেন্ট দিছিলাম, কারেন্টের প্রবাহ করছিলাম একটা কুণ্ডলীতে, ফলে ওইটা চারপাশে কি তৈরি হচ্ছিল, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছিল, হচ্ছিল কিনা? তো সেইটাকে আসলে আমরা বলতেছি যে চুম্বক স্বকীয় আবেশ আর কি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টারের পড়াশোনা। আচ্ছা, এরকম ধরো। ফোর্থ চ্যাপ্টারে আমরা কি করছি, এই যে এখান থেকে কারেন্ট গিয়েছে, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের ব্যাটারি, ধরো একটা, একটা ব্যাটারি। দিলে কি হবে, এই কুণ্ডলীটার ভিতর দিয়ে কারেন্ট যাবে এইভাবে, এভাবে কারেন্ট যাবে। আর কারেন্ট গেলে আমরা দেখছিলাম এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছিল, এবং সেটার ডিরেকশনটা কোন দিকে তোমাদের মনে আছে? চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কি হবে? তুমি যদি এই পাশ থেকে তাকাও, তাহলে তুমি দেখবা এই যে এটা কি যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? এবারে যদি কারেন্টটা যায়, অ্যান্টি ক্লকওয়াইজ বোধহয়, তাই না? নাকি ক্লকওয়াইজ, যাই হোক, আমাদের বোধহয় এই যে ডিরেকশনটা এরকম ছিল, ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ হলে কি হবে, ক্রস, হ্যাঁ ঠিক আছে, ক্লকওয়াইজ, রাইট, ক্লকওয়াইজ হবে, ঠিক আছে। ক্লকওয়াইজ হলে আমরা কি বললাম, ক্লকওয়াইজ হলে ক্রস হবে, আর ক্রস মানে হচ্ছে সাউথ। ক্রস বা আপাতত বলো যে ক্রস মানে হচ্ছে এই ভিতরের দিকে তোমার বলরেখাগুলো প্রবেশ করবে, তার মানে বলরেখাগুলো এরকম ছিল, এই, হ্যাঁ ক্লকওয়াইজ, আসলে ক্লকওয়াইজ। এই ধর এটা হচ্ছে বি, তাই না? এটাই। তো এখন এইটাকেই বলা হচ্ছে স্বকীয় আবেশ।
ঠিক আছে? এখন এখানে তাহলে নতুন কি? আগে তো এটা পড়ছি, অলরেডি পড়া হয়েছে। এখন তুমি আমাকে বলতে পারবা এখানে যে বিটা তৈরি হলো এটার ভ্যালুটা কত? মনে আছে তোমার? যদি এখন লাগবে না, ওটা একটু পরে আসতেছে, এটা শুনলে। তো আমি আসলে একটা সংজ্ঞাটা দিয়ে দিই তোমাদেরকে। না, আচ্ছা, এই গেল সংজ্ঞাটা দেখো। কি বলতেছে? দেখা যাচ্ছে কি যে একটি মাত্র বদ্ধ কুণ্ডলীতে অসম অসম তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে অথবা কোন চৌম্বক ক্ষেত্রের বদ্ধ কুণ্ডলীর গতির ফলে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলা হচ্ছে। মানে এই যে এই জিনিসটা, এটাকে বলা হচ্ছে। এখানে কিন্তু ফ্লাক্সের পরিবর্তনের কথা বলছে। তো দেখো, যখন আমি কারেন্ট দিই নি, কারেন্ট যদি না দিই, কারেন্ট না দিলে কিন্তু এখানে কিন্তু কোনো বি পাবা না। কারেন্ট যদি না দিই তাহলে এখানে কোনো বি পাবো না। কারেন্ট দিছি বলে এখানে বি আছে। এখন বি এর এক্সিস্টেন্সটা কিন্তু ফ্লাক্স, মানে বি আছে মানে এখানে এই যে তুমি যদি এই ক্ষেত্রফলটা চিন্তা করো, এই যে এতটুকু ক্ষেত্রফলটা চিন্তা করো, এটার ভিতর দিয়ে ফ্লাক্সের পরিবর্তন কিন্তু হয়েছে। আর তুমি যদি আসলে এখানে বি এর সূত্রটা খাটাও তাহলে আসলে তুমি বুঝতে পারবা বি এর সূত্রটা এর জন্য লাগবে। তুমি আমাকে বলো তো বি এর সূত্রটা কি? এখানে যে বিটা তৈরি হবে এটা কতটুকু হবে? এটা কি না বলো? বি ইজ ইকুয়াল টু মিউ এন আই বাই এল। এই সূত্র পড়ছে কিনা বলো? এল ছিল এই যে এই সলিনয়েডটার লেন্থ, এটা ছিল কিন্তু আমাদের। আর এন ছিল পাক সংখ্যা, আই এটা হচ্ছে কারেন্ট। তাহলে এই সলিনয়েডের ভিতরে যে পরিমাণ চুম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা হবে মিউ এন আই বাই এল। এটা সূত্র ছিল। যাই হোক, তো এখন আমার এটা বিষয় না, আমার কথা হলো যে এই যে বিটা এটা কারেন্টের উপর নির্ভর করতেছে। তুমি যদি কারেন্টটা চেঞ্জ করো মানে বি এই সমানুপাতিক আই। এটা আসলে এই সূত্রটা না জানলে এমনিতেই আইডিয়া করলে বোঝা যায়। তো দেখো, তুমি যদি এইখানে কারেন্টের চেঞ্জ করো, মানে কি পরিমাণ কারেন্ট এর ভিতর দিয়ে যাবে বা এই কুণ্ডলীগুলোর ভিতর দিয়ে যাবে, সেই কারেন্টটাকে তুমি যদি চেঞ্জ করতে পারো তাহলে এখানে এদের বি এর ভ্যালু, এর ভিতরে যে বি তৈরি হচ্ছে সেটা চেঞ্জ হবে। বি চেঞ্জ হওয়া মানে এর ভিতরে এই যে ফ্লাক্সের চেঞ্জ হওয়া। ঠিক আছে? তো ওইটাই বলছে যে একটি মাত্র বদ্ধ কুণ্ডলীতে অসম যদি তড়িৎ প্রবাহ করি, আমি যদি কারেন্টটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারি। এখন এখানে আমি কি কারেন্ট, এটা কি দিছি বলতো? এটা হচ্ছে ডিসি সোর্স। আমি যদি এসি সোর্স দিতাম তাহলে কিন্তু কারেন্টটা চেঞ্জ করা যাইতো। যাই হোক, অসম তড়িৎ প্রবাহের দরুন চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। আমরা বুঝতে পারতেছি কারণ আই সমানুপাতিক বি। বি এর পরিবর্তন হওয়া মানে ফ্লাক্সের পরিবর্তন হওয়া, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়া। এর ফলে যে তড়িৎ চুম্বক আবেশ ঘটতেছে সেটাকে আমরা বলতেছি স্বকীয় আবেশ। এখন স্বকীয় আবেশ জিনিসটা কোথায়? স্বকীয় আবেশটা হচ্ছে কি, দেখো, চুম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে, কোন একটা ক্ষেত্রফলের ভিতর দিয়ে যদি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তাহলে আমরা কি পাইছিলাম মনে আছে তোমাদের? এইটা এখন আর বুঝতে হবে তোমাকে। চুম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে তাহলে আমরা কি পাচ্ছিলাম? ফ্যারাডের সূত্রে কি ছিল? কি কি পাচ্ছিলাম? ডি ফাই বাই ডিটি। এটা কি, কিসের ভ্যালু দিচ্ছে বলো তো? হুম, রিলেট করতে হবে জিনিসগুলোর সাথে। হ্যাঁ, ইএমএফ, রাইট। এই তো রিলেট করতে হবে, ইএমএফ পাচ্ছিলাম। তার মানে তোমার চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে ইএমএফ পাওয়া যাবে। এটা আমরা দেখছি ফ্যারাডের সূত্র থেকে। এখন এটাকে কেন তাহলে স্বকীয় আবেশ বলা হচ্ছে? তুমি যদি কি করো, এই সিস্টেমের মধ্যে তুমি এইভাবে দিচ্ছ তাই না? এখন তুমি যদি কারেন্টটাকে চেঞ্জ করতে পারো তাহলে কি হবে, ওই ইয়াটা সলিনয়েডটার মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হবে। কেন ফ্লাক্সের পরিবর্তন হবে এটা আমি তোমাকে বললাম, কারণ আই ইজ রিলেটেড টু বি। তো ফ্লাক্সের পরিবর্তন হইলে ওখানে তার মানে এখানে একটা ইএমএফ জেনারেট হবে। কোথায়? এই যে সলিনয়েডটার অ্যাক্রসে, সলিনয়েডটার অ্যাক্রসে ইএমএফ জেনারেট হবে। বুঝতে পারছি কি? এটা এই জন্য এটাকে বলা হচ্ছে স্বকীয় আবেশ। তড়িৎ চুম্বক আবেশ মানে কি, যে তোমার ফ্লাক্সের পরিবর্তনের কারণে যদি তুমি পাও,
কারেন্ট পাও বা ইএমএফ পাও সেটা তড়িৎচুম্বকীয় আবেশ, এবং এটা স্বকীয় আবেশ হচ্ছে এই মানে এই সিস্টেমের মধ্যে, এই জন্য এটাকে স্বকীয় আবেশ বলা হয়। বুঝতে পারছো? এইটা হচ্ছে কথাবার্তা। এখন এই যে এটা কিভাবে তৈরি হয় এটা আমি তোমাকে দেখাচ্ছি। লেন্জের সূত্রে তুমি দেখছো যে তোমার এখানে যে যে কারণে ইএমএফটা জেনারেট হবে বা যে কারণে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে সেটা ওই কারণটাকেই বাধা দিবে। তাহলে এখানে দেখতেছি এখানে যেহেতু ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, তো ফ্লাক্সের পরিবর্তন ঘটলে এখানে নিশ্চয়ই ইএমএফ জেনারেট হবে, এবং এই ইএমএফটা কি হবে, যে কারণে সৃষ্টি হয়েছে তার তাকে অপোজ করবে। তার মানে ওইটার অ্যাক্রসে যে ইএমএফটা তৈরি হয়েছে, দেখো আমার এই যে আইটা এটা হচ্ছে এক্সটার্নাল, আমি প্রোভাইড করছি, ও নিজে থেকে যে কারেন্টটা সৃষ্টি করবে ওটা এই কারেন্টটাকে অপোজ করবে, বিপরীতে একটা কারেন্ট সৃষ্টি করবে। তার মানে আহ ওর যে ভোল্টেজটা ওটার পোলারিটিটা হবে এরকম। দেখো বুঝো কিনা পোলারিটিটা এরকম, কোনটা কালি দিয়ে বোঝাবো, আহ এটা দিই প্লাস মাইনাস। এটা কি, এই ছোট ইটা হলো এই যে সলিনয়েডটার অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে ফ্লাক্সের পরিবর্তনের কারণে সেটা, এবং সেটা দেখো যেটা তুমি ই প্রোভাইড করছো সেটাকে অপোজ করতেছে কিভাবে। দেখো তোমার এই ই যেটা আছে সেটা কারেন্ট কোন দিকে দিবে, এদিকে, আর এই ছোট যে ইটা সেটা কারেন্ট দিবে তার উল্টা দিকে। বুঝতে পারছি কিনা এটা বলো তো? নব মেসা। আচ্ছা এখন আমরা কিছু এইখান থেকে আমরা তো এটা আইডিয়াটা বুঝলাম যে এরকম এরকম হচ্ছে, এখন আমাদেরকে এটা ক্যালকুলেট করতে হবে আর কি, ইটা ক্যালকুলেট করতে হবে। এখন ইটা ক্যালকুলেট করা খুব ইজি, ডি5/ডিটি করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফাই এর ভ্যালু কত, কি পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হয়েছিল সেটা। তো এখন আমরা কনসার্ন ফাই নেই, ফাই কে নেই, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি, এই যে এখানে যে ফাইটা ফ্লাক্সের যে পরিবর্তনটা সেটা হচ্ছে প্রফেশনাল টু আই, বলা যায় না, বলা যায় যে আই এর যত চেঞ্জ হবে ফ্লাক্সের পরিবর্তনটা ঠিক ততই হবে, ঠিক আছে? এটা একটা বলতে পারি আমি। আচ্ছা এখন আবার আরেকটা কি জিনিস, যে আমি যদি এটা হচ্ছে একটা ইয়ার জন্য কি বলে একটা পাকের জন্য জিনিসটা হবে এরকম একটি, ধরো একটি পাকের জন্য এরকম চিন্তা করতেছি। তো এখন যদি n সংখ্যক পাক থাকে তাহলে তখন ফ্লাক্সের পরিবর্তন হবে n, সমানুপাতিক হবে i, n সংখ্যক পাকের জন্য, nটি পাক। এখন এই সমানুপাতিক চিহ্নটা যদি সরাই দিই n5, তাহলে আমাকে একটা ধ্রুবক বসাইতে হবে, এটাকে বলতেছি l, এটা নতুন জিনিস, li, ঠিক আছে? এই ধ্রুবকটার নাম কি, এটাকে বলা হয় স্বকীয়, স্বকীয় আবেশ গুণাঙ্ক, বা এটাকে আমরা বলবো হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। আবেশের ইংরেজি হলো ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স। হ্যাঁ এটাই বলবো সেলফ, এটা ইন্ডাকটেন্স, স্বকীয় ইন্ডাকশন, আবেশের ইংরেজি হচ্ছে ইন্ডাকশন, আর স্বকীয় আবেশ গুণাঙ্কটাকে বলতেছি সেলফ ইন্ডাকটেন্স, li। তো এইটুকু ক্লিয়ার। ফাইটা নির্ভর করছে সাই এর উপর, পাক সংখ্যা যদি n হয় তাহলে ফাই এর পরিবর্তন হবে n ফাই, সেটা সমানুপাতিক হবে i এর। তো এটাকে যদি সরাই দাও তাহলে একটা এল স্বকীয় একটা ধ্রুবক বসাইতে হবে, সেটা হবে এল। এখন এই এলটা যেটা, এটা হচ্ছে নির্ভর করতেছে কিসের উপর, সেটা এল নিয়ে আমাদের স্টাডি করতে হবে একটু পরে, আমরা একটু পরে এটা নিয়ে করব, এল নিয়ে, এল এর বিস্তারিত জিনিস। এল কি বলে,
এটা হচ্ছে কোন একটা জিনিসের গুণগত বৈশিষ্ট্য বলতে পারো। আর যেমন তোমরা পড়ছো না আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধটা কিন্তু মানে তোমার উপাদানের উপর নির্ভর করে। সেটা তুমি কত কারেন্ট দিচ্ছ বা কত ভোল্টেজ দিচ্ছ সেটার উপর নির্ভর করে না। কোন একটা উপাদানের মানে আপেক্ষিক রোধটা ডিপেন্ডস অন যে কি দিয়ে তৈরি করছে। এলটাও ঠিক ওরকম একটা কোয়ান্টিটি। দেখবো সামনে এটা। এলটা কিসের হয়? এলটা হচ্ছে এই যে সিস্টেমটা দেখছো, সিস্টেম এই যে এই যে সলিনয়েডটা দেখতেছো, সলিনয়েড বা কুণ্ডলীটা দেখতেছো, এই জিনিসটার হবে। ওকে, হ্যাঁ, তাহলে এটা গেল আর কি। তাহলে আমরা যেটা পাইলাম যে এন ফাই ফ্লাক্সের পরিবর্তন, এটা হবে এল আই এর সমান। এইটুকু আপাতত মনে রাখো। আচ্ছা, এখন কি পড়াশোনা করব? এখন হচ্ছে এই যে ইয়াটা দেখতেছো, ইনস্ট্রুমেন্টটা দেখতেছো, এটাকে না অলরেডি তোমরা তো জানো, এটা নাম হচ্ছে সলিনয়েড, পেঁচানো কুণ্ডলী। তো এইটাকে আমরা বলবো এখন থেকে কি বলবো? এটাকে আমরা বলবো ইন্ডাক্টর। ইন্ডাক্টর, ঠিক আছে? ইন্ডাক্টর বলবো এটাকে। এই যে এই ইয়াটাকে কি বলবো, ডিভাইসটাকে আমরা বলবো ইন্ডাক্টর। যেরকম রোধ একটা ইলেকট্রনিক্স ডিভাইস, মানে ইলেকট্রিক্যাল ডিভাইস, এরকম ইন্ডাক্টর একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। বা ক্যাপাসিটর, সেটাও একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। তোমাদের মনে আছে ক্যাপাসিটর কি করে, কি জমা রাখে? বলতে পারবা ক্যাপাসিটর কি জমা রাখে? চার্জ, হ্যাঁ, ক্যাপাসিটর চার্জ জমা রাখে। আমাদের যে ইন্ডাক্টরটা, সেটাও একটা জিনিসকে ক্যারি করবে, সেটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, ইন্ডাক্টর ভোল্টেজকে জমা রাখবে। কিভাবে জমা রাখবে আমরা দেখবো। তো এরকম এই জিনিসটাকে আমরা বলতেছি ইন্ডাক্টর। ইন্ডাক্টর কিনতে পাওয়া যায়, ইন্ডাক্টর তুমি বাজারে কিনতে পারবা, এরকম আর কি। এটা একটা ডিভাইস, ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের কাজ কি? এই যে ইন্ডাক্টরের ভিতরে সিস্টেমটা একদম সলিনয়েডের মতোই। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এখন আমরা একটা এক্সপেরিমেন্ট দেখবো আর কি। দেখো, আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল এই যে ছোট হাতের যে ইটা, মানে যে ইটা জেনারেট হবে সেটা বের করা। সেটাতেই কিন্তু আমরা আসতেছি। তো সেটাতে আসবো। আপাতত আমরা কি বের করে রাখছি, যে এইভাবে যদি কারেন্ট যায় তাহলে এই যে ফ্লাক্সের যে পরিবর্তনটা সেটা কি, এন ফাই ইকুয়াল টু এল আই। এটা আপাতত বের করে রাখছি। ঠিক আছে, আপাতত এইটুকু থাকো। আমরা এক্সপেরিমেন্ট একটু দেখি। এক্সপেরিমেন্টটা হলো এরকম। এটা হচ্ছে চাবি, আর এটা হচ্ছে ব্যাটারি ধরো একটা। আর আমাদের এখানে একটা বাল্ব আছে, এরকম করে একটা বাল্ব আছে। তো ধরে নাও এই বাল্বটা জ্বলার জন্য ইলেকট্রোসে মিনিমাম 60 ভোল্ট দরকার। বা ধরো যে 50 ভোল্ট দরকার। 50 ভোল্ট প্রয়োগ করলে এটা জ্বলবে। জ্বলবে, ঠিক আছে। তো ইলেকট্রোসের জন্য যদি 50 ভোল্ট প্রয়োগ দাও, অ্যাটলিস্ট মিনিমাম 50 ভোল্ট প্রয়োগ করলে এটা জ্বলবে।
তুমি ধরো না এখানে ব্যাটারিটা যেটা লাগাইছো এটা হচ্ছে 5 ভোল্টের একটা ব্যাটারি, ঠিক আছে? তো এখন হচ্ছে তুমি এখানে প্লাস দিলা, এখানে মাইনাস দিলা, ভালো কথা। এরপর তুমি যদি চাবিটা বন্ধ করে দাও, এটা জ্বলবে? জ্বলবে কি আদৌ? হুম? চলবে না, ঠিক আছে? চলবে না, কারণ ওটার দরকার 50 ভোল্ট, তুমি দিছো, প্রয়োগ করছো 5 ভোল্ট, ওটা চলবে না। কিন্তু আমি যদি এখন এখানে একটা কাজ করি, এভাবে ছিল তো, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন কি হবে, এটা এটা কি দিলাম, এটা আমি একটা ইন্ডাক্টর লাগাই দিছি, এই ইয়াতে সার্কিটে একটা ইন্ডাক্টর লাগাই দিছি। তো সার্কিটে যেহেতু ইন্ডাক্টর, আমি বলছি যে এটা মিনিমাম 50 ভোল্ট লাগবে, নাহলে এটা জ্বলবে না, ভালো কথা। এখন তোমার এই যেহেতু এটা ইন্ডাক্টর, এখন এখান থেকে একটা কারেন্ট জেনারেট হবে আই, সেই কারেন্ট এদিক দিয়ে যাবে, এটা হচ্ছে ওপেন ধরো, ঠিক আছে? কারণ এটার মধ্যে দিয়ে 50 ভোল্ট লাগবে, নাহলে এটা জ্বলবে না। এটা না জ্বলার মানে হচ্ছে এটা অসীম হিসাবে থাকবে, এটা রোধ। তো এখানে কারেন্ট যাবে আই, ভালো কথা, এখানেও কারেন্ট যাবে, এখানেও কারেন্ট যাবে, তুমি যদি চাবিটা বন্ধ করে দাও, ঠিক আছে? এরপর তুমি যদি এই চাবিটা কি করে দাও, ওপেন করে দাও, মানে যে চাবিটা এখানে ওপেন করে দিলা, তখন দেখবা যে এই বাল্বটা জ্বলা শুরু করছে বা জ্বলতেছে অল্প কিছুর জন্য, কিছু টি সময়ের জন্য, ডেল টি সময়ের জন্য এই বাল্বটা জ্বলতেছে। কেন জ্বলতেছে বলতে পারবা? হুম? কেউ একজন বলো, বুঝতে পারছো কি ইয়াটা? প্রথমে তুমি তো দিলা, এটাতে বাল্বটা চলছে না। তো এখন তুমি যখন চাবিটা বন্ধ করে দিলা, তখন তো তোমার এটা ওপেন, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, কিন্তু বাল্বটা জ্বলছে। কেন জ্বলছে? কি, কোনো কিছু বলা আইডিয়া আসতেছে না কোনো? কি হবে? দেখো, একটু আগে তো তোমাকে আমি এক্সপ্লেন করলাম জিনিসটা, যে তুমি যদি এখানে কারেন্ট নিয়ে যাও, তাহলে ধরুন কারেন্টটা এইভাবেই যাচ্ছে, ধরো আমি র্যান্ডমলি ধরলাম, এর ফলে এখানে যে ইয়াটা তৈরি হবে, বিটা তৈরি হবে, এটা এইভাবে আছে। ইন্ডাক্টর তো নাকি এটা, বি তৈরি হবে তো নাকি? তো এখানে হওয়ার কারণে আমি কি দেখলাম, যে এখানে ফ্লাক্সের পরিবর্তন হয়েছে। ফ্লাক্সের পরিবর্তন হওয়ার কারণে এখানে আমরা দেখলাম তো একটা জেনারেট হয়, কি জেনারেট হয়, ই জেনারেট হয়, ছোট হাতের ই। এইটার কারণে এই বাল্বটা জ্বলা শুরু করছে। এখন কথা হলো, তুমি সাপ্লাই দিচ্ছ 5 ভোল্ট, তোমার যে ইটা জেনারেট হবে, সেটা তোমার এমনি সাধারণ ইয়াতে চিন্তা করা কি উচিত, যে এটা কম জেনারেট হবে 5 ভোল্ট। আমি যদি দিই, তাহলে ইটা তার চেয়ে একটু কমই জেনারেট হবে, উল্টা দিকে জেনারেট হবে, ঠিক আছে? অর্থাৎ কি হয়েছে, যেহেতু বাল্বটা জ্বলছে, অল্প কিছুক্ষণের জন্য জ্বলছে, তার মানে কি হয়েছে, যে কারেন্ট নিশ্চয়ই গেছে। কারেন্ট কিভাবে গেছে? যে কারেন্ট, এই যে এটাকে তুমি যখন ওপেন করে দিবা, চাবিটা তুলে দিবা, তখন কারেন্ট কিন্তু এই দিক দিয়ে যাবে। ধরুন এখানে একটা কিছু মানে জেনারেট হয়েছে, তো কারেন্ট স্মল আই দেবো, এটা এইভাবে গেছে, তার ফলে কিন্তু এখানে এটা জ্বলছে, তাহলে কিন্তু জ্বলবে না। তো এখানে এটা জ্বলার মানে কি, নিশ্চয়ই এই যে যেটা আছে, এটা 50 ভোল্টের সমান বা এর চেয়ে বেশি হয়েছে, নাহলে কিন্তু এটা জ্বলতো না। জ্বলতো কি? জ্বলতো না। তো এই যে টা যেটা আছে, এক তো কেন জ্বলছে এটা বুঝতে পারছো? কারণ এই যে ইন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ জেনারেট হয়েছে, ছোট হাতের যেটার কারণে জ্বলছে। এবং এই যে এটা এটা অর্থাৎ এই যে টা হচ্ছে d5/dt নাকি? এটা অবশ্যই তোমার এই যে 5 ভোল্টের চেয়ে বেশি ছিল। এটা আরেকটা জিনিস, এটা আরেকটা জিনিস আরকি। একটা তো কেন জ্বলছে, এটার কারণটা ব্যাখ্যা করতে পারলাম।
সেটা কি, যে এখানে সেলফ ইন্ডাকশন হয়েছে, ফলে এখানে একটা ই জেনারেট হয়েছিল, এজন্য আমি এখানে হয়তো একটা ভোল্টেজ পাইছি কোনো ভোল্টেজ সোর্স না দিয়েও। সার্কিটে কিন্তু কোনো সোর্স ছিল না, আমি যখন এটা খুলে দিব কোনো সোর্স আছে এখানে নাই, কিন্তু এই যে ইন্ডাক্টরের জন্য এটা জ্বলছে। আরেকটা কি, যে এটা জ্বলছে মানে কি, যেহেতু আমার এটা 5 ভোল্ট দিছিলাম, কিন্তু দরকার 50 ভোল্ট, তাও এটা জ্বলছে। তার মানে যে ইটা তৈরি হয়েছে এটা অবশ্যই এই যে সাপ্লাই যেটা তার চেয়েও বেশি। এই দুটা জিনিস আর কি অবজার্ভ করা গেল। বুঝতে পারছো এইসব? ঠিক আছে, এটাই হলো। এরপরে, হ্যাঁ, আমরা যেটা ইটা ক্যালকুলেট করতে যাচ্ছি, এটা এখন ক্যালকুলেট করবো। আমরা কি পাইছিলাম, এন ফাই ইন্টু এল আই, এটা আমরা পাইলাম না? এটা আমরা পাইছিলাম। আচ্ছা, তো আমরা কি লিখতে পারি, এন ডি ফাই ইকুয়াল টু এল ডিআই লিখতে পারি। নিলাম, অল্প পরিবর্তন দেখলাম আর কি, এন ডি ফাই ইকুয়াল টু এল ডি ফাই বলা যায়। ঠিক আছে, তো আমাদের সূত্র কি, ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, নাকি? তো এখন এন ডি ফাই ডিটি আছে, এটা সত্য, মাইনাস এন ডি ফাই ডিটি। এখন মাইনাস এন ডি ফাইটাকে তুমি যদি এল ডিআই দিয়ে চেঞ্জ করে দাও, যেহেতু মান একই, এটা আসতেছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সূত্র, ই ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। এটা মুখস্থ রাখতে হবে, আর এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন এন ফাই ইকুয়াল টু এল আই, আর হচ্ছে যেই পরিমাণ ই জেনারেট হবে সেটা কি, মাইনাস এল ডিআই ডিটি। তুমি যদি কারেন্টের চেঞ্জ কত হচ্ছে সেটা বের করতে পারো, কত এত সময়ের মধ্যে, তাহলে তুমি ইটা বের করতে পারবা। তোমাকে এলটা জানতে হবে। এলটা কি, এলটা হচ্ছে এই যে ইন্ডাক্টরটা আছে সেটার একটা বৈশিষ্ট্য। প্রত্যেকটা ইন্ডাক্টরের একটা ইন্ডাকটেন্স থাকে, যেমন প্রত্যেকটা পদার্থের একটা আপেক্ষিক রোধ থাকে, যেরকম দেখছি না, ঠিক কাইন্ড অফ সিমিলার জিনিস। তো একটা ইন্ডাক্টরের একটা ইন্ডাকটেন্স থাকবে, ওই সেটা হচ্ছে ওই ইন্ডাক্টরটার বৈশিষ্ট্য। ঠিক আছে, এই হচ্ছে কথা। এলটা তোমাকে দিয়ে দিবে, প্রশ্নে দিয়ে দিবে, বা এলটা বের করার জন্য নেসেসারি ইনফরমেশন তোমাকে দিয়ে দিবে। এই হচ্ছে ব্যাপার। আমরা কয়েকটা ম্যাথ করি আপাতত যা শিখলাম সেটা দিয়ে। তো দেখো, এটা আমরা যদি করতে চাই, কি বলছে, 400 পাকের একটি কুণ্ডলীর আবেশ গুণাঙ্ক হচ্ছে, ও আরেকটা জিনিস বলে দেওয়া উচিত, যেহেতু এল নিয়ে আমরা একটু আগে পড়বো, কিন্তু আগে কয়েকটা ম্যাথ করে নিই, তাহলে সুবিধা হবে। এই যে এল, এটা একক আছে, এল নিয়ে কি এখনই পড়া যায়? পড়া যায়। আচ্ছা, পড়ে ফেলি আর কি, পড়ে ফেলি। আহ আমরা যদি এল এর একক বের করতে চাই, হ্যান ত্যান হাবি জাবি আরো এল এর সংজ্ঞা দিতে চাই, তাহলে জিনিসগুলো এভাবে লেখা যায়। আমরা যদি শুধু মান নিয়ে চিন্তা করি, কনস্ট্যান্ট থাকি মান নিয়ে, তাহলে ই ইকুয়াল টু আমরা লিখতে পারি এল ডিআই ডিটি। ঠিক আছে, আমরা শুধু মান নিয়েছি আর কি। ঠিক আছে, ওকে। মাইনাসটা কেন আসছে সেটা তো জানো। মাইনাসটার কারণ হচ্ছে যে কারণে সৃষ্টি হবে তার বিপরীতে, আহ, মানে যে কারণে এই ইটা থাকবে সৃষ্টি হবে তার বিপরীতে বাধা দিবে, এজন্য মাইনাস চিহ্ন থাকে। তো আমরা ধরলাম যে এতটুকু ই জেনারেট হয়েছে, জাস্ট মানটা নিয়ে আমরা কনসার্ন। তাহলে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এল হচ্ছে ই বাই ডিআই ডিটি, এটা বলা যায়। এখন এই ডিআই ডিটির ভ্যালুটা তুমি যদি 1 ধরো, এটার ভ্যালু 1 মানে কি, যে সেকেন্ডে তোমার কারেন্টের পরিবর্তন হচ্ছে 1 একক বা 1 অ্যাম্পিয়ার। তাহলে এল ইকুয়াল টু কি আসতেছে, ই। তো এইটা এইভাবে সংজ্ঞাটা দেওয়া হয়, আমি তোমাকে সংজ্ঞাটা দিচ্ছি। সংজ্ঞাটা হচ্ছে এইভাবে আছে, দেখো, এগুলো কতে আসবে আর কি, কতে কতে এরকম ভাবে আসে। কি বলছে,
যে কোনো একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা প্রতি সেকেন্ডে একক পরিবর্তিত হলে ওই যে di/dt যদি 1 হয় তাহলে ওই কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় E সেটাকে ওই কুণ্ডলীর বলতে ইন্ডাক্টরটার স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে, L বলে। ঠিক আছে? এইভাবে সংখ্যাটা দিবা স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে। এরপর হচ্ছে এটার একক। একক কাকে বলে? এককটা কি? এটার SI এককটা হলো হেনরি। হেনরি হেনরি একজন বিজ্ঞানীর নাম বুঝতে পারতেছো, হেনরি। এবং এটাকে আমরা এই যে হেনরি অবশ্যই এইভাবে লিখবো না, যাতে ফুল ফর্ম হচ্ছে এইভাবে লিখবো, এইচ। এইচ মানে হলো হেনরি। ঠিক আছে? এইচ। তো এটা আর কি এইভাবে থাকে, মিলি এইচ, মাইক্রো এইচ যেটাই বলো, এরকম আর কি। এই তো এগুলাই। আর আরেকটা হচ্ছে তুমি যদি এইচ এখান থেকে তুমি আবার এল এর এককটা বের করতে পারবা, এই যে এখান থেকে এল এর এককটা বের করতে পারবা। এল এর এককটা কি আসবে? এখানে ভোল্ট, এখানে হচ্ছে কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে এটা আসছে ভোল্ট পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো এইভাবে আসলে পারবা না এমসিকিউ তে? পারবা তো বোধহয়। তাহলে রাখি দিলাম এটাই হবে। এইটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি? হেনরি। এই আর কি। আচ্ছা তাহলে এবার আমরা ম্যাথ করি। 400 পাকের একটি কুণ্ডলের আবেশ গুণাঙ্ক 8 mH, মানে 8। হ্যাঁ বলো। বলো বলো। ও, ও, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তো। এটা হ্যাঁ, ঠিক আছে। এটা হবে, তাহলে এটা উপরে উঠে যাবে, ঠিক আছে। এটা হবে, হ্যাঁ। ওকে। মানে আমি জাস্ট দেখাইলাম যে তোমাকে যদি এইভাবে আসে, মানে অনেক সময় ম্যাথ দেখবে না এমসি গুলোতে থাকে যে কোনটি আহ, সক্রিয় আবেশের আহ, মানে একক, তখন হেনরি না দিয়ে এইগুলো দিয়ে দিল, তখন তুমি তো সূত্র জানো, তো সূত্র থেকে এককটা বের করতে পারি আমরা, তো তখন এইভাবে বের করলাম। এটাই বলতেছিলাম আর এভাবে যদি আসে আর কি। এই যে বইয়ের মধ্যেও তো আছে দেখলাম, এটা রাখি দিচ্ছি আমি তাহলে। মানে বই কিন্তু পড়বা, বই পড়লে অনেকগুলো জিনিস ইয়া হবে। এই যে ওটাই লিখছে ওরা, 1 হেনরি ইকুয়াল টু 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, যেটা। ঠিক আছে। 400 পাকের একটি কুণ্ডলীর আবেশ গুণাঙ্ক বলছে 8 mH। কুণ্ডলীতে এত কারেন্ট যাচ্ছে, তাহলে উৎপন্ন চৌম্বক প্রবাহের মান নির্ণয় করো। প্রতি পাকে উৎপন্ন চৌম্বক ফ্লাক্স নির্ণয় করো। কি কি দেওয়া আছে? আবেশ গুণাঙ্ক এল, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আই, আর পাক সংখ্যা এন, বের করতে হবে চুম্বক প্রবাহের মান। চুম্বক প্রবাহ বলতে কি বলে বলো তো? মনে আছে তোমাদের কি বলছিলাম চুম্বক প্রবাহ বলতে কি বোঝে? কারেন্ট প্রবাহ ঠিক আছে, চুম্বক প্রবাহ বলতে কি বোঝায় এটা কি বলা হয়েছিল গতদিনে? গতদিনে এরকম একটা ম্যাথড ছিল। চুম্বক প্রবাহ মানে কি বলো তো? কি হবে বলো? চুম্বক প্রবাহ মানে ফ্লাক্স। হ্যাঁ, চুম্বক প্রবাহ মানেই ফ্লাক্স। ফ্লাক্সটাকেই চুম্বক প্রবাহ বলে। এটা বলছিলাম বোধহয় কতদিনে। তো এখন ওইটা বের করতে হবে, ফ্লাক্স বের করতে হবে, আর প্রতি পাকে উৎপন্ন ফ্লাক্স। একটা হচ্ছে টোটাল ফ্লাক্স, তার মানে এটা টোটাল ফ্লাক্স বের করতে হবে, আর একটা হচ্ছে প্রতি পাকে কত। তাহলে টোটালটা বের করলে প্রতি পাকে কত হবে, এটা কোনো ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে এটা আরেকবার লিখে দিই আমি। চুম্বক প্রবাহ মানেই হলো ফ্লাক্স।
আচ্ছা, তাহলে কিভাবে করবো? কি দেওয়া আছে বলো তো? এল দেওয়া আছে, আই দেওয়া আছে। তো একটু আগে আমরা বললাম না যে এন ফাই ইকুয়াল টু এল আই। এন ফাইটা হচ্ছে টোটাল, হচ্ছে তোমার ইয়াটা, টোটাল ফ্লাক্সের পরিবর্তন সবগুলো কুণ্ডলীর জন্য। তো সেটা হচ্ছে এল আই এর সমান। তো এল এর ভ্যালু দেওয়া আছে তোমার কাছে 5 হেনরি, সরি 8 mH, তাহলে 8 × 10⁻³ আই এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻³। তাহলে এটা বের হয়ে যাবে এত। ফ্লাক্সের একক কি? ওয়েবার। এরপর তোমার এটা হচ্ছে টোটালটা, টোটাল ফ্লাক্সের পরিবর্তন, এটা বের হলো তোমার হচ্ছে পার পাকে কত। তাহলে টোটাল ফ্লাক্সকে আমি যদি এন দিয়ে ভাগ করি, ফাই ইকুয়াল টু হবে কি ফাই টোটাল ডিভাইড বাই, তাহলে এটা হচ্ছে প্রতি পাকে কত ফ্লাক্সের পরিবর্তন সেটা বের হয়ে যাবে। ঠিক আছে না? যে 2 নম্বরটা আর এটা 1 নম্বর। বুঝতে পারছো? এই যে যে সূত্র আমরা করলাম সেটাই। এখানে একটা জিনিস লিখে দিই, এটা হচ্ছে এন ফাই টোটাল ফ্লাক্স। হুম, ঠিক আছে। এরপরে যদি কোনো বর্তনীর প্রবাহ মাত্রা এত সেকেন্ড সুষমভাবে 0 থেকে এত এম্পিয়ার পাওয়ার জন্য বর্তনীতে সবা মানে সহাবেশ সংখ্যক নাকি সহাবেশ আর কি, ধরো এর মান এত হয়, সেলফ ইন্ডাকটেন্স এর মান এত হয়, তাহলে তড়িৎচালক বলের মান ও দিক নির্ণয় করো। একবার বলি, কোন একটা বর্তনী আছে, প্রবাহ মাত্রাটা এতটুকু সময়ের মধ্যে সুষমভাবে এত থেকে এত বৃদ্ধি করছে। কিভাবে বৃদ্ধি করছে? করছে আর কি, মানে আই এর চেঞ্জ করছে এতটুকু সময়ের মধ্যে। তাহলে বর্তনীতে কি হবে? আই এর চেঞ্জ হওয়া মানে কি? ফ্লাক্সের পরিবর্তন। ফ্লাক্সের পরিবর্তন হওয়া মানে কি? কারেন্ট ইএমএফ এর জেনারেশন। আর এটাকে বলতেছি সেলফ ইন্ডাকটেন্স আর কি। মানে সেলফ ইন্ডাকশন বলতে পারো, সেলফ ইন্ডাকশন। স্বভাবের সংখ্যা মানে সেলফ ইন্ডাকশন। সেটা কত হয়েছে? এত হয়েছে। তাহলে তড়িৎচালক বলের মান কত এবং দিক নির্ণয় করো, মানে ই কত আর কি, এবং এটার একক মানে দিকটা। তাহলে কি দেওয়া আছে দেখো? টি, টি দেওয়া আছে ডেল টি আর কি, কত সেকেন্ড সময়। এটা হচ্ছে ডিআই, আর এটা হচ্ছে এল। তাহলে ই ইকুয়াল টু আমরা কি পড়ছি? মাইনাস মাইনাস এল ডিআই ডিটি, নাকি? মাইনাস এল, এল এর ভ্যালু হচ্ছে 7 × 10⁻³ আর হচ্ছে ডিআই কত? 1। 0 থেকে 1 এম্পিয়ার হয়েছে, 0 থেকে 1 এম্পিয়ার। 0 থেকে যদি 1 এম্পিয়ার হয় তাহলে 1 - 0, আর ডিটি হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এত ভোল্ট। তাহলে ডিরেকশনটা যদি বলে, ডিরেকশনটা কি হবে? এটা তুমি বলবা যে যেদিকে কারেন্ট প্রবাহিত হইতেছিল তার ঠিক উল্টা দিকে হবে। এটা দেখছিলাম না এই চিত্রে? এই যে যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার ঠিক উল্টা দিকে ইটা জেনারেট হয়েছিল, এটা বলবো আর কি, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমাদের সূত্রটাতে আছে ই ইকুয়াল টু মাইনাস বি। এটা করো তো, পারবা? স্বভাবের সংখ্য মানে এল এর ভ্যালু দেওয়া আছে এটা, সর্বোচ্চ তড়িৎচালক বলের মান ই বের করতে বলছে। সর্বোচ্চ যখন প্রবাহ মাত্রাটা এরকম,
এটা চাই 0.2 sin 200t এত অ্যাম্পিয়ার। কিভাবে করবো এটা? এই সূত্র লাগাবা, E ইকুয়াল টু মাইনাস এল টিআই ডিটি। এখন তোমার হচ্ছে এল, আই কে ডিফারেন্সিয়েট করতে হবে ডিটি টি এর সাপেক্ষে। দেখো আইটা ওভাবেই দেওয়া আছে, 0.2 সাইন 200 টি। জাস্ট এখন এটাকে ডিফারেন্সিয়েট করো। এল এর ভ্যালু তো দেওয়া আছে না, এল এর ভ্যালু দেওয়া আছে। এল এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে? আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি আসবে, কস সাইন হয়ে যাবে কস, আর এই 200টা বাইরে আসবে। এটা হচ্ছে 0.2 ইন্টু 200 কস 200t নাকি? যদি ঠিকঠাক লিখি সবকিছু এটাই আসবে। তো এখন এটা কিছু একটা ভ্যালু আসবে, আমি করতেছি না অঙ্কটা। এটা cos 200t। তো তোমাকে কি চাইছে, সর্বোচ্চ তড়িৎ চালক বল। তাহলে ই এর মান সর্বোচ্চ কখন হবে বলো তো? যখন cos এর মান সর্বোচ্চ। তো cos এর সর্বোচ্চ মান কত? 1, মানে এইটুকুর ভ্যালু সর্বোচ্চ মান কত হবে? 1। তাহলে তোমার যেটা ভ্যালু আসবে, তার সর্বোচ্চ যেটা ই ম্যাক্স যদি বের করি, মানে আমরা যদি মডুলাস মানটা বের করি ই ম্যাক্স, তাহলে সেটা আসবে মডুলাস অফ এই যে যেটা বের হবে এটা, এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে? এই যে এইটার ভ্যালু যখন ওয়ান হবে তখনই তো এইটার ই এর ভ্যালু সর্বোচ্চ হবে, তাই না? কারণ এটাই তো ভ্যারিয়েবল, এটা তো ফিক্সড। বুঝছো কিনা এই লাস্টে এতটুকু পোর্শন? আর তোমার কারেন্টটা এইভাবে আসে কেন? কারণ এটা হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্ট হলে ওটা একটা সাইন থাকবে, কস থাকবে। তো এটা পরবর্তীতে আমরা দেখবো। ভোল্টেজটা দেখলা না, যে ভোল্টেজটা ওই যে সাইন দিয়ে দিয়েছিল এরকম, কারেন্টটা এরকম এইভাবে আসে, টি এর উপর ডিপেন্ডেন্ট হয়। কারেন্টটা হচ্ছে টি এর একটা ফাংশন, এই আর কি। আমরা লিখতে পারি কারেন্ট হচ্ছে ফাংশন অফ টি, টি এর উপর ডিপেন্ড করবে আর কি কারেন্ট। ওই জন্য এইভাবে আসছে, এই জন্য এটাকে ডিফারেন্সিয়েট করছি আর কি। যেহেতু টি এর ফাংশন, ডিটি দ্বারা ডিফারেন্সিয়েট করা যাবে। বুঝতে পারছো অঙ্কটা? নোপ, লাইসা। এরপরে এটা কি বলছে, একটি 18 ভোল্ট ব্যাটারিকে 6 ওহম রোধ ও 10 এইচ আবেশাঙ্ক বিশিষ্ট কুণ্ডলীর সঙ্গে যুক্ত করা হলো। বুঝতেছো তো? একটা 18 ভোল্টের ব্যাটারি ছিল, সেটা এত রোধ এবং এত আবেশাঙ্ক বিশিষ্ট একটা কুণ্ডলীর সাথে যুক্ত করছে আর কি। ভালো কথা। আহ হলো যুক্ত করা হলো একটি সুইচের মাধ্যমে, হ্যাঁ, যাতে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। আচ্ছা, এখন সুইচটিকে খোলা হলো, মানে সুইচটাকে খুলছে। যদি এত সেকেন্ড ধরে সুইচটিকে খোলা হয় তাহলে গড় তড়িৎচালক বলের মান কত? Okay, তাহলে এটা সম্ভবত এরকম আর কি, যে এটা হচ্ছে তোমার 18 ভোল্টের ব্যাটারি। এরপর হলো এটা 18 ভোল্টের ব্যাটারিকে 6 ওহম রোধ এত আবেশন কোনটির সঙ্গে যুক্ত করা হলো, যুক্ত করা হলো। যুক্ত যদি করে, দেখি। এটা হচ্ছে রোধটা 6 ওহম, এবং এটা হচ্ছে ইন্ডাক্টর 10 এইচ। এটা একটা সুইচ, এই তো, এটাই তো কোথায় বলছে।
যে 18 ভোল্ট 6 ওহম 10H হচ্ছে ইন্ডাক্টর, আর এটা হচ্ছে জিনিসটা। এখন কি বলছে যে যাতে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবণতা ধ্রুবক থাকে। আচ্ছা, প্রশ্নে যুক্ত করা হলো একটি সুইচের মাধ্যমে যাতে বর্তনীর মধ্যে প্রবাহিত প্রবাহমাত্রা ধ্রুবক থাকে। এখন সুইচটা খোলা হলো, যদি এত, আচ্ছা তাহলে এখানে বোধহয় উম এই কথার একটা কারণ আছে, তো প্রবাহমাত্রা ধ্রুবক থাকছে। ধ্রুবক রাখার মানে কি? হুম, হুম, ধরো এটাই। এখন হচ্ছে আমরা যদি তে- হ্যাঁ, কারেন্ট আমরা যদি বের করি I ইকুয়াল টু ভি ভাগ আর, তাহলে 18 ভাগ হচ্ছে আর এর ভ্যালু 6, তাহলে এটা হচ্ছে 3 এম্পিয়ার কারেন্ট নাকি? এত পরিমাণ কারেন্ট যাচ্ছে, এত পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো এখন হচ্ছে কি হয়েছে, এটা সুইচটা অফ ছিল তখন এই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এই সেম কারেন্টটা এই তোমার ইন্ডাক্টরের উপর দিয়েও গেছে। ঝামেলা হবে, মানে ওরা ওরা বলে দিছে যে যাতে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। এখন মানে হচ্ছে শুরুতে তো ইন্ডাক্টরটা কোনো কাজ করবে না, মানে ইন্ডাক্টরটা কখন অ্যাক্টিভ হবে, যখন ওর মধ্যে দিয়ে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করবা। তারপরে ও কি করবে, ও এর বিরুদ্ধে মানে যেটা হয় আসলে এইখানে একটা জেনারেট করবে এইভাবে। তো তখন আর কি জিনিসটা এরকম হয় যে যে কারেন্টটা আছে না, এটা এক্স্যাক্টলি এটা হবে না, এটা হচ্ছে ভি না, মাইনাস আসবে একটা এটা ও যে ওই যে এ ধরুন, মনে করো তো আমরা দেখলাম যে ও একটা ইএমএফ জেনারেট করে ওর উপর দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সেটা এরকম না, এই যে এরকম। ধরে নাও এখানে একটা এরকম ভোল্টেজ সোর্স আছে তাহলে কি হবে, এটা বিয়োগ যাবে মেইনটা থেকে, এরপর ভাগ হচ্ছে আর, জিনিসটা হবে এরকম ভি মাইনাস ই বাই আর। তো এটা শুরুতে হবে না, সরি এটা পরে হবে আর কি। শুরুতে তোমার কারেন্ট যাবে 3 ওহম আর কি। আমরা ওভাবেই দেখি, ওভাবে করার চেষ্টা করি। আমাদেরকে মূলত কি চাইছে, এই যে এর মধ্যে যে পরিমাণ টা জেনারেট হবে না সেটা বের করতে বলছে আর কি। যে তুমি যখনই এখানে কারেন্ট দিবা, সুইচটা অফ করবা, অন করবা, তখন কিন্তু কারেন্ট যাবে, পরিমাণ কারেন্ট যাবে। ধরুন 3 এম্পিয়ার কারেন্ট গেল, কারেন্ট গেলে কারেন্ট যাওয়ার পর এখানে কি হবে, একটা জেনারেট হবে। তো এই এর ভ্যালুটাই বের করতে বলছে আর কি। গড় তড়িৎচালক বলতে এর ভ্যালুটা বের করতে বলছে, বলছে যে 0.1 মিলি সেকেন্ড ধরে যদি সুইচটা খোলা হয় তাহলে গড় তড়িৎচালক বলের মান কত। আচ্ছা, হুম, তাহলে ইকুয়াল টু যদি আমি দেখি মাইনাস ডিআই বাই ডিটি, কোনটা সূত্র দিলে ভালো পাই। ইকুয়াল টু আমরা দেখলাম মাইনাস এন এর ভ্যালু যদি এখানে 1 ধরি, ডিআই ডিটি, তো ডিআই এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 3 এম্পিয়ার, আর ডিটি যদি আমি ধরি এখানে আছে, এটাই করতে হবে আর কি। তাহলে আমরা যদি বের করতে চাই, আমরা সূত্র হচ্ছে এন ডিআই ডিটি, ঠিক আছে। এন এর ভ্যালু এখানে 1, ডিআই কত, তো টাইম যখন 0 সেকেন্ড, অর্থাৎ সুইচটা বন্ধ করার মুহূর্ত পর্যন্ত আর কি, মানে সুইচটা যখন বন্ধ করছো আর কি, তখন হচ্ছে তোমার কারেন্টটা 0, এভাবে ধরি। উম কিভাবে করা যায় এটা, এইভাবে করি। টাইম যখন 0, কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার, এটা আমি ওহম দিছি কেন, 3 এম্পিয়ার। টাইম যখন হচ্ছে 1 মিলি সেকেন্ড, হচ্ছে 0, এভাবে করা যেতে পারে। তুমি যখন এখানে অন করছো, কারেন্টটা মানে সুইচটা অন করছো, তখন এখান থেকে কারেন্ট গেছে 3 এম্পিয়ার। তারপর কি করলাম, তো 3 এম্পিয়ার কারেন্ট কনস্ট্যান্ট কারেন্ট যাচ্ছে, বলে দিছে যাতে বর্তনীর মধ্যে প্রবণতা ধ্রুবক থাকে, কোনো কারণে এটা ধ্রুবক আছে আর কি। সেটা হচ্ছে 3 এম্পিয়ার ধরো মেনটেন করতেছে। এখন যখন এটা খুলে দিছি, সুইচটা খুলে দিলাম, তখন কারেন্ট কিন্তু আর যাবে না, কারেন্টের পরিবর্তন হবে। আর কারেন্টের পরিবর্তন হওয়া মানে হচ্ছে ওখানে ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ফ্লাক্সের পরিবর্তন হলে তো আমাদের জেনারেট হবে। ঠিক আছে, তো কারেন্টের পরিবর্তন হচ্ছে আমরা কত ধরবো, 3 এম্পিয়ার,
আর হচ্ছে কতটুকু সময়, যতটুকু সময় এটা খোলা হয়েছে, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 1 মিলিসেকেন্ড 1 ইন্টু 10⁻³ তাহলে যেটা অ্যান্সার আসবে এটাই হচ্ছে আমাদের ই এর ভ্যালু। এটা এভাবে অ্যান্সার হতে পারে। ঠিক আছে? তো এরপরে কি আছে আমাদের? আচ্ছা, একটু পড়াশোনা আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে শেষ করে দিব। আরেকটা জিনিস পড়াশোনা আছে, ওটা শেষ করলেই হয়ে যাচ্ছে। এই যে সলিনয়েডটা যে দেখলাম বা ইন্ডাক্টরটা যে দেখলাম, এটার যে ইন্ডাকটেন্সটা আছে, ইন্ডাক্টর এর যে ইন্ডাকটেন্স মানে হচ্ছে ওই যে এলটা, এলটা এটা আর কি 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 বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু করতে হবে আর কি, স্টাডি করতে হবে। তো আমি শর্টকাটে আঁকতেছি। এটা যদি হয় ইন্ডাক্টরটা, হ্যাঁ, তো এটা একটা লেন্থ থাকবে এল, ঠিক আছে? এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে, ধরো আই কারেন্ট যাবে, এবং এই কারণে ধরো নাও এর উপর যে বিটা তৈরি হবে এটা এরকম বি। তো আমরা এটা যদি n সংখ্যক পাক হয়, এটা যদি পাক সংখ্যা n হয়, তাহলে আমরা কি দেখলাম যে এটার ভিতর যে টোটাল যে ফ্লাক্সের পরিবর্তন সেটা হচ্ছে n ফাই, সেটা কিসের সমান? সেটা হচ্ছে এল এর সমান। এটা দেখছি, তো এটা আমাদের কাজে লাগে। ভালো কথা। এখন এল এর ভ্যালু বের করতে হবে। এল এর ভ্যালু বের করা লাগবে। এল এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমার প্রথম লাগবে এর ভিতর দিয়ে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে আই কারেন্ট গেলে, তাহলে উৎপন্ন বি মিউ এন আই বাই এল, এটা কিন্তু আমাদের আগের পড়াশোনা, যে এর ভেতর যে আই কারেন্ট যায় তাতে যে পরিমাণ চুম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা হচ্ছে মিউ এন আই বাই এল। এখানে এই মিউটা কি ছিল? পরিচয়টা বলো। মিউটা কি? মিউটা কি? মিউটা হলো মিউ নট মিউ ওয়ান। মিউটা হলো যে মাধ্যমে আছে, এই যে তোমার ইন্ডাক্টরটা, সেই মাধ্যমের, এটা কি বলো? এটাকে কি বলে? কি বলে এটাকে? মিউটা কি? আইসা, মনে আছে মিউটা কি? গত চ্যাপ্টারে পড়ে আসলাম। এটা আলাদা করে শেষে পড়াইছি আবার, যে মিউটা হচ্ছে এটা। এটা কি এপসাইলন? কিসের বেতন যোগ্যতা? কিসের? মানে বেতন যোগ্যতা বুঝলাম, কিসের? কি চ্যাপ্টার পড়ছি আমরা? চৌম্বক, এই চৌম্বক বেতন যোগ্যতা। আর এই এপসাইলন কি ছিল? যে তড়িৎ ক্ষেত্রের বেতন যোগ্যতা। এইভাবে এগুলা ভুলে গেলে হবে? হ্যাঁ,
চুম্বক বেধনযোগ্যতা বা চুম্বক প্রবেশ্যতা বলে এটাকে, মাধ্যমের। আর এটা কি তাহলে? শূন্য মাধ্যমে, ওই সেম। এইটা কি বলে? এইটা মিউ আর, এটা কি বলা হয়? অর্ণব, এটাকে কি বলে? মিউ আরটা কি? এখানে আপেক্ষিক চুম্বক প্রবেশ। এইটা আমরা পড়ছি না? এটা যাই, এটা কাকে বলে? এটা কি জিনিস ছিল তো বলো তো অন্য। আচ্ছা, এটা কি ছিল এটা? যদিও এখানে কাজে লাগবে না, আমি জাস্ট একটু টেস্ট করতেছি তোমাকে। এটা কি ছিল? আহ ভুলে গেছো? আচ্ছা, ওকে, যাই হোক, করতে হবে আরো একটু বেশি। ঠিক আছে, এই জিনিসগুলো বললে হবে না। ওকে। তাহলে তাহলে এটা আসলো, তাহলে এখানে মিউ এর জায়গায় এটা হচ্ছে ওই মাধ্যমে আছে যে মাধ্যমে মিউটা, সেই মাধ্যমে এটা হচ্ছে মিউ নট ইন্টু মিউ আর হবে। এভাবে যদি আসে তাহলে কিন্তু লিখতে হবে। অনেক সময় তোমার মিউ আরটা দিয়ে দেয়, মিউ নটটা মুখস্থ রাখতে হয়। আচ্ছা, মিউ নটটা তো মুখস্থ রাখতে হয়, ঠিক আছে, তুমি তো বলতেই পারতেছো না মিউ নটটা কি, এর মানটা তুমি কিভাবে মুখস্থ রাখবে? আচ্ছা, মানটা মুখস্থ আছে? কি এটা, মানটা কি ছিল? মিউ নটের মান কত? দেখ, মানটা তো পারছো। এককটা টেসলা না, অন্য কিছু একটা হয়তো, একটু বের করা লাগবে। তো হুম, এটা গেল। তো আমরা এখানে যেটা করার চেষ্টা করতেছি, এই যে চুম্বক ক্ষেত্রটা আছে না, সরি, চুম্বক ক্ষেত্র কেন? হ্যাঁ, চুম্বক ক্ষেত্রটা এটার সাথে ফ্লাক্সের একটা রিলেশন আছে, সেটা আমরা বের করার চেষ্টা করতেছি। তো আমরা এটা কিন্তু করছি। ফ্লাক্স মানে হচ্ছে এ বি, ফ্লাক্সের যে পরিবর্তনটা বা ফ্লাক্স আর কি ধরো, সেটা কি এ বি কস থিটা, এ বি কস থিটা। এখন আমাদের এ বি কস থিটা যদি হয়, আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে তল ভেক্টরটা এবং বিটা থিটা, আচ্ছা, এটা তো কস থিটা, কস 0 ডিগ্রি, তাহলে এ বি আসবে, এটা ফাই ইকুয়াল টু আসবে এ বি, ফাই ইকুয়াল টু এ বি আসবে। কারণ হচ্ছে আমাদের এইটা যদি একটা পাক হয়, এটা তল ভেক্টরটা এদিকে, আমাদের যে বিটা জেনারেট হচ্ছে এইখানে স্বকীয় আবেশে, সেটাও এদিকে, তো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো আমরা লিখতেই পারি যে ফাই ইকুয়াল টু এবি। ঠিক আছে, ফাই ইকুয়াল টু এবি। বি এর ভ্যালুটা কত? মিউ এন আই বাই এল। তো এটা সামনে বসাবো আর কি। আপাতত এটা যদি রাখি, কোথায় লিখবো? এখানে লিখি ফাই ইকুয়াল টু এবি। তো এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটা পাই আর স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ, লেখা যায় অবশ্যই। ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু মিউ এন আই এল। ঠিক আছে, এর ভ্যালু বসাইছি, বি এর ভ্যালু বসাইছি। এটাকে পাই আর স্কোয়ার লেখা যায় কি? এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার লেখা যায় কি? লেখা যায়। তো আরটা কি? আরটা হলো ওই যে সলিনয়েডটা আছে, ওটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাসার্ধ। প্রস্থ, আরে কি বলতেছি, প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধ, সেটা। আর এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এদিকে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? কোথাও না বুঝতে পারলে আমাকে ওখানে থামাই দিবা। তাহলে আমাদের আসলো পাই আর স্কোয়ার মিউ এন আই বাই এল, এটা হলো ফাই আসলো। ওকে, এখন আমরা এখান থেকে আসবো
যে আমরা কি বললাম li ইকুয়াল টু n পাই, আমরা আসলে l এর সাথে এই যে এইগুলোর সম্পর্ক আনবো আর কি, ঠিক আছে, l এর সাথে সম্পর্ক নিয়ে আসবো। তাহলে আমরা কি বললাম যে li আরে li ইকুয়াল টু n পাই, এটা আমরা পড়ছি। l থাকলো, i থাকলো, n থাকলো, phi এর ভ্যালু এখানে বসাই দিব। phi কি? phi হচ্ছে ওই যে যেটা বের করলাম, কি বের করলাম, pi r স্কোয়ার মিউ n i বাই l, ঠিক আছে, এটা কিন্তু বড় হাতের L হলো। কি কি কাটা যায়, i কাটা যায়, তাহলে l ইকুয়াল টু কি পড়ে থাকলো, pi r স্কোয়ার মিউ n স্কোয়ার বাই l, pi r স্কোয়ার মিউ n স্কোয়ার বাই l, pi r স্কোয়ার মিউ n স্কোয়ার বাই l, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সূত্র, এখন এটা মনে রাখতে হবে। এটা কিসের সূত্র? কোন একটা ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স বের করার সূত্র, অর্থাৎ এল বের করার সূত্র। এখন দেখো এই এলটা কারেন্টের উপর নির্ভর করতেছে না কিন্তু, তুমি ওই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস করতেছো সেটার উপরে এই এলটা নির্ভর করে না। কিসের উপর নির্ভর করতেছে? কয়েকটা রাশি আছে এখানে যাদের উপর নির্ভর করতেছে। কি কি? এই যে তোমার আর, ঠিক আছে, আমি যদি এইভাবে লিখি, তোমার হচ্ছে এই যে আর এর উপর নির্ভর করতেছে, তারপর হচ্ছে মিউ কোন মাধ্যমে আছে সেটার উপর নির্ভর করতেছে, ওই মাধ্যমের বেতন যোগ্যতা কত, তারপর এন পাক সংখ্যা, তারপর কি ওই এলটা সলিনয়েডটার যে লেন্থ সেটার উপর নির্ভর করতেছে যে কত লেন্থের সলিনয়েড। তাহলে এখন এখান থেকে কিন্তু ছোট ছোট অনেকগুলো জিনিস চলে আসতে পারে। যেমন আমরা যদি একবারে লিখি, যেমন প্রথম জিনিস আর কি, 1 নম্বর দিলাম, 1 নম্বর দিয়ে আমরা লিখতে পারি যে এলটা সমানুপাতিক আর স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি না যে L1/L2 is equal to R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, লেখাই যায়। তবে হ্যাঁ, এখানে শর্ত আছে যে বাকিগুলো কনস্ট্যান্ট হতে হবে, n আর l কনস্ট্যান্ট হতে হবে, যে n আর l কনস্ট্যান্ট, ধ্রুবক, ঠিক না? এটা লিখতে পারি একটা। তারপর 2 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এলটা এটা হচ্ছে সমানুপাতিক n স্কোয়ার, পাক সংখ্যার সমানুপাতিক। যত বেশি পাক সংখ্যা করব, পাক দেব, তত বেশি ইন্ডাকটেন্স পাওয়া যাবে। তো সেখান থেকে L1/L2 আমরা কি লিখতে পারি, n1 স্কোয়ার বাই n2 স্কোয়ার। শর্ত কি, এই যে বাকি জিনিসগুলো ধ্রুবক থাকতে হবে, আর আর ই, এলটা কনস্ট্যান্ট থাকতে হবে। লাস্টলি 3 নম্বরে আমরা কি লিখতে পারি, 3 নম্বরে লেখা যায় যে আমাদের যে এলটা এটা হচ্ছে কিসের ব্যস্তানুপাতিক, এই এল এর ব্যস্তানুপাতিক, সলিনয়েড লেন্থের। তাহলে L1/L2 লেখা যায় L2/L1। শর্ত ওই যে একটা, যে বাকিগুলো কনস্ট্যান্ট হতে হবে। তো এইগুলা কিন্তু তোমার এমসিকিউ তে চলে আসতে পারে, তো তখন পারতে হবে। এই আর কি, আর তো নাই, আর মিউ এর সমানুপাতিক, ওটা একটা। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, এটা ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখানে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, এগুলা আমি আর করাচ্ছি না আজকে, এগুলা তুমি বাসায় দেখিও। এই যে এখানে 2টা ম্যাথ দেওয়া আছে, পারবা আশা করি। এটা আর এই যে পরের এটা, মানে এই সূত্র দিয়ে হবে আর কি, এটা সূত্র কাজে লাগাইতে হবে, এটা সূত্র কাজে লাগাইতে হবে হয়তো, ঠিক আছে। তো আজকে এখান থেকে লিভ নিতে পারো, পড়াশোনা করো।